Assalamu alaikum. How are you everyone? This is Majid. Welcome back to new session with Majid's English Care. Today's discussion topic is very important. তাহলে কি টপিক হতে পারে? Today's topic name is tense. সত্যি বলতে অনেকেই অনেক দিন ধরে এই টেন্সের বোঝা মাথায় নিয়ে আছেন, যেটা আজকের ক্লাস শেষে ইনশাল্লাহ ঠাস করে ফেলে দেবেন। একটু মনোযোগ দিয়ে ক্লাস শুনতে থাকেন এবং দেখতে থাকেন। আশা করি টেন্সের যত সমস্যা আছে A to Z ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো দেরি না করে লেটস স্টার্ট। চলুন, আমরা দেখতে পাচ্ছি বোর্ডের ভিতরে একটা চার্ট দেওয়া আছে। এই যে একটা চার্ট, এইটুকু আমাদের আজকে টেন্সের সব কিছু। এই চার্টের ভিতরে যা দেখতে পাচ্ছি এইটুকুর ভিতরে আমাদের টোটাল টেন্স আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে প্রথমত শুরু করি। দেখেন, আমরা যে ট্র্যাডিশনাল ওয়েতে টেন্স শিখে আসি সেটা কি সিস্টেমটা? প্রথমত আমরা লিখতাম কি বসতো? সাবজেক্ট। এরপরে কি দিতাম? সাবজেক্টের পরে দিতাম ভার্ব। এরপরে কি দিতাম? এরপরে বসাইতাম অবজেক্ট। মানে এই সিস্টেমে আমরা ধারাবাহিকভাবে টেন্সের প্রত্যেকটা স্ট্রাকচার করে এসেছি। কিন্তু বাস্তবতা দেখেন একটু, আমাদের সেন্টেন্স লিখতে হলে সাবজেক্ট থাকবেই। তাহলে আমরা প্রত্যেকবার সাবজেক্ট জিকির করার কোনো কারণই হয় না। প্রত্যেকটা সেন্টেন্স সাবজেক্ট লাগবে, সো সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হবে না। তাহলে আমরা সাবজেক্ট অপশনটা বাদ দিই। আমরা জানি সেন্টেন্স লিখতে হলে সাবজেক্ট লাগবে। দ্বিতীয় দেখেন অবজেক্ট। আমরা এর আগে ক্লাসে সম্ভবত বলেছিলাম যে অবজেক্ট ছাড়া সেন্টেন্স হয়, একটা সেন্টেন্স হওয়ার জন্য অবজেক্ট ম্যান্ডেটরি না। সো অবজেক্ট টেন্সের কোনো ভূমিকা পালন করে না। তাহলে টেন্স মূলত কোনটা? টেন্স সাধারণত এই যে ভার্ব আছে এইটুকানে মূলত হচ্ছে টেন্স। তাহলে আমরা তাহলে দেখেন অলরেডি আমাদের টেন্সের ভিতরে দুই পাশের থেকে অর্ধেকের উপর কেটে দিয়েছি। 3 ভাগের 2 ভাগ শেষ। আজকে শিখবো শুধু 1 ভাগ। শুধু এইটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার টোটাল টেন্সটা শেষ। সেইভাবে আমাদের আজকে স্ট্রাকচারটা সাজানো আছে একটা। আজকের স্ট্রাকচারটা দেখেন, সাধারণত এখানে 2টা টপিক আছে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। আপনি এই 2টা জিনিস দিয়ে আপনি টোটাল টেন্স বলতে পারবেন। এখানে এমন কোনো ওয়ার্ড নাই যেটা আনকমন, এমন কোনো ওয়ার্ড নাই যেটা আপনি কখনো দেখেন নাই, এরকম কিচ্ছু নাই। প্রত্যেকটা জিনিসই একদম কমন। সাধারণত আমরা টেন্স দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। শুধু মনোযোগ দিয়ে আসতে ক্লাসগুলা দেখতে থাকেন আর শুনতে থাকেন, ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। দেখেন, প্রথমত আমরা বলেছি কি লাগবে? আমাদের ভার্ব লাগবে। সাধারণত এখানে 2টা ভার্ব লাগবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে, আর একটা হচ্ছে আপনার মেইন ভার্ব লাগবে। এই 2টা জিনিস দিয়ে আমরা আজকে টোটাল টেন্স শিখে ফেলবো। তাহলে প্রথমত দেখেন এখানে আমরা কি আছে, আগে টেন্সটা বলি। টেন্স তো কত প্রকার এটা তো সবাই জানেন। টেন্সের যে 3 প্রকার এটা মনে হয় কারো ডাউট নাই। 3 প্রকার কি কি? তোমার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আবার এই প্রত্যেকটা 3 প্রকার টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা টোটাল কত প্রকার টেন্স পাইলাম? 12 প্রকার। এই 12 প্রকার দেখেন চার্টের মাধ্যমে বর্ণনা করেছি। এখানে অক্সিলারি ভার্বগুলো একটু দেখি। এখানে উইলটা কোন টেন্সের অক্সিলারি ভার্ব? অবশ্যই এদিকে ফিউচার, এদিকে ইনডিফিনিট। তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা কোন টেন্সের অক্সিলারি ভার্ব? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। এটা যদি বলি কোন টেন্সের অক্সিলারি ভার্ব? ফিউচার, এদিকে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে আমরা প্রথমত আগে মেইন ভার্বটা কমপ্লিট করে আসি, এরপর অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি। দেখেন, মেইন ভার্ব আমরা যেভাবে শিখেছি প্রত্যেকটা টেন্সের নাম বলেছি আর মেইন ভার্বের ফর্মগুলো বলেছি, কিন্তু আমাদের এরকমভাবে বলার কোনো প্রয়োজন নাই। দেখেন, এটা কোন টেন্স? কন্টিনিউয়াস। আমরা একটু ইনডিফিনিটটা একটু রেখে দিলাম, আমরা কন্টিনিউয়াস থেকে শুরু করি। কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্ব তো অবশ্যই বসবে। তাহলে শুধুমাত্র কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আইএনজি ফর্ম বসে? না, এক কথায় কন্টিনিউয়াসে যা হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক, কন্টিনিউয়াস টেন্স হলেই মেইন ভার্বের কী হবে? ভার্বের আইএনজি ফর্ম। তাহলে আমাদের এটা ক্লিয়ার যে কন্টিনিউয়াস টেন্স হলে মেইন ভার্বের কোন ফর্ম লাগবে? ভার্বের আইএনজি ফর্ম। আচ্ছা, এখন আসেন পারফেক্ট টেন্স। একই অবস্থা, শুধু কি প্রেজেন্ট পারফেক্ট? নো, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। সকল পারফেক্ট টেন্সে মেইন ভার্বের কোন ফর্ম বসে? B3 মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট কন্টিনিউয়াস একই অবস্থা, এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে সেখানেও ভার্বের আইএনজি। তাহলে মেইন ভার্বগুলো দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সকল টেন্সে এখানে কি? আইএনজি। তাহলে আমরা টোটাল যদি একটু সাম আপ করে বলি, কন্টিনিউয়াস টেন্স হলে মেইন ভার্বের আইএনজি, পারফেক্ট টেন্স হলে মেইন ভার্বের B3, আর পারফেক্ট কন্টিনিউয়াস হলেও আইএনজি। তাহলে 2টাতে আইএনজি, বাকি থাকে কয়টা? একটা। এটাতে কি আপনার? B3। তাহলে দেখেন মেন ভার্ব কিন্তু ক্লিয়ার। মেন ভার্ব আমরা ইনডিফিনিটটা রেখে দিয়েছি, যদি একটু বলি আর কি, পরে আমরা বিস্তারিত আলোচনা করব।
দেখেন যখন ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব বসবে তখন হবে বেস ফর্ম, আর যদি অক্সিলারি ভার্ব উজ্জ্ব থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে মূল ভার্বের ফার্স্ট ফর্ম। কিন্তু যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কি বসে? বেস ফর্ম বসে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো একটু পরে। সো তাহলে আমাদের কিন্তু মেন ভার্ব ব্যাপারটাগুলো কিন্তু ক্লিয়ার, যে মেন ভার্ব কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের আইএনজি, পারফেক্ট টেন্স হলে V3, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে ভার্বের আইএনজি। এটা আমার মাথায় থাকবে ইনশাল্লাহ। এখন আমরা দেখি অক্সিলারি ভার্বগুলো, আমরা এগুলো হচ্ছে এখন দেখে বলতেছি। আপনি এটা একদম এমনভাবে মাথার ভিতর নিয়ে আসতে হবে যে চোখ বন্ধ করবেন, যে কোন টেন্স, টেন্সের নাম বললে আপনাকে অক্সিলারি ভার্ব মনে করতে হবে। যত দ্রুত অক্সিলারি ভার্ব মুখস্থ আপনার মনে করতে পারেন তত দ্রুত আপনি টেন্স বলতে পারেন। এটা আপনার একদম ইনশিওর দিতে পারে, আমি নিশ্চিত করে বলতে পারি। আমি যদি বলি ফিউচার কন্টিনিউয়াস, কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস কী হইতে পারে? উইল বি। প্রেজেন্ট পারফেক্ট অক্সিলারি ভার্ব কী বসে? হ্যাভ, হ্যাজ। যদি বলি পাস্ট পারফেক্ট কী হবে? হ্যাড। যদি আপনি যত দ্রুত এই অক্সিলারি ভার্বগুলো বলতে পারবেন তত দ্রুত টেন্স বলতে পারবেন। মেন ভার্বটা একদম সহজ, শুধুমাত্র এইটা আমাদের ভিতরে প্যাচ লাগে, অক্সিলারি ভার্বটা গুলায় ফেলি। আচ্ছা, এটা ক্লিয়ার করি। দেখেন, তাহলে প্রথমত আমরা এই চারটা টোটালি মুখস্থ করে ফেলবো। শুধু আমি টেন্সের নাম বলবো, আপনার এরকমভাবে কোশ্চেন করবে, টেন্সের নাম বলবেন, এরপর সাথে সাথে অক্সিলারি ভার্বগুলো বলবেন। তাহলে প্রথমত আমাদের কি লাগবে? একটা অক্সিলারি ভার্ব লাগবে, একটা মেইন ভার্ব লাগবে। সাবজেক্টটা তো আমার ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, এটা তো বসাইতে হবে। যে কোনো সাবজেক্ট আমি বসাইতে পারি, অবজেক্ট এক্সটেনশন যা খুশি বসালে চলবে, না বসালে চলবে, এখানে টেন্সের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে টেন্সের সাথে মূল সম্পর্ক কোথায়? অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা যদি এই চারটা মুখস্থ করতে পারি, মেইন ভার্বটা যদি মুখস্থ করতে পারি, তাহলে আমরা অহরহ সেন্টেন্স চোখ বুঝে বলতে পারবো টেন্সের। এগুলো বলার আগে একটু বলে রাখি, দেখেন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও হবে কি আপনার, এই যে ভার্ব আছে ভার্বেরও সিঙ্গুলার ফর্ম হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও কী হবে? প্লুরাল হবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব বসে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা সমস্যা হয় কি, নাউন আর হচ্ছে ভার্ব, নাউনের শেষে যখন এস ইয়ে যুক্ত হয় তখন নাউনটা কি হয়? সাধারণত আমরা দেখেন ভার্ব যখন লিখি গো, গো এর পরে যখন ইএস দিই তখন এটা কি হয়ে যায়? এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই এটা সিঙ্গুলার হয়। কিন্তু একইভাবে আপনি একটা নাউন দেখেন তো, নাউন যদি লেখেন বুক, এরপরে যদি একটা এস দেন, এটা কি হয়ে যায়? প্লুরাল। তাহলে এটা আমাদের মাথায় ক্লিয়ার রাখতে হবে যে নাউনের পরে এস এর যুক্ত হলে নাউনটা কি হয়? প্লুরাল হবে। আর ভার্বের পরে এস এর যুক্ত করে ভার্বটাকে কি করা হয়? সিঙ্গুলার। তাহলে আমাদের যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন ভার্বও হবে প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও হবে সিঙ্গুলার। জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখবেন। টোটাল 3টে পয়েন্ট। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, নাউনের শেষে এস এর যুক্ত হলে নাউন হয় প্লুরাল, আর ভার্বের পরে এস এর যুক্ত হলে ভার্ব হয় সিঙ্গুলার। আচ্ছা ওকে, দেখেন আমাদের ভিতরে এই যে চার্টের একের অধিক ভার্ব আছে, একটু মনোযোগ দেন। যেখানে একটা করে আছে সেখানে কোনো সমস্যাই নেই। সাবজেক্ট সিঙ্গুলার হলেও ডিড বসবে, প্লুরাল হলেও ডিড বসবে, দের সাথেও ডিড, উইয়ের সাথেও ডিড, হির সাথেও, শির সাথে, যেই সাবজেক্ট হোক, যেহেতু অপশন কয়টা? একটা, সেই জন্য আমাদের আর কোনো প্রবলেম নাই, সবার সাথে এটা বসবে। কিন্তু যেখানে একের অধিক আছে অপশন, ডু আছে, ডাস আছে, এম ইজার, হ্যাভ হ্যাজ, ওয়াজ ওয়ার, এগুলোতে আমাদের সমস্যা হবে, হয়ও সাধারণত এটাতে। তাহলে এই সমস্যা থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি? একদম সহজ টেকনিক। তাহলে একটা বাদ, যেগুলো যেমন উইল আছে, উইল বি, হ্যাড, এগুলা বাদ। এখন আমরা একের অধিক যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি। দেখেন সাধারণত আমরা কি বলেছি? সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব। দেখেন সিঙ্গুলার যখন আপনি লিখবেন, সিঙ্গুলার যখন সিঙ্গুলার লিখেছেন তখন শুরুর লেটারটা কি বলেন তো? এস। আপনি মনে রাখবেন টেন্সের অক্সিলারি ভার্ব এর বাইরে কিছু নাই। টেন্সের ভিতরে এই কয়েকটা অক্সিলারি ভার্ব ছাড়া আর কোনো অক্সিলারি ভার্ব পাবেন না। তাহলে এই অক্সিলারি ভার্বগুলোর ভিতরে দেখবেন যেই ভার্বগুলোর সাথে এস আছে, কি আছে? এস, সেই ভার্বটা হচ্ছে কি? সিঙ্গুলার। তাহলে এখানে ডাসটা কি? সিঙ্গুলার। এখানে ইজটা কি? সিঙ্গুলার। এখানে হ্যাজটা সিঙ্গুলার। এখানে হ্যাজ বিন সিঙ্গুলার। এখানে অজ সিঙ্গুলার। বুঝতে পেরেছি? তাহলে সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা, এটা নিয়ে আশা করি সমস্যা থাকবে না। যেগুলা ভার্বের শেষে কি আছে? এইস, সেইগুলা শুধু সিঙ্গুলার, আর এস ছাড়াগুলো হচ্ছে প্লুরাল। বুঝাতে পেরেছি? আর একটা ব্যাপার আছে এখানে, একটা ওয়ার্ড হচ্ছে আমরা বলি হচ্ছে ঘাটতেরা। ঘাটতেরা তো বোঝেন, মানে সে যা বলবে তাই, সে কারো কোনো কথাই শুনবে না,
সে যদি বললে যে আমাকে অমুক রাজ্যে রাজকন্যা এনে দিতে হবে, এনে দিতে বাধ্য, এরকম একটা লেটার আছে। দেখেন সেটা কি হচ্ছে আই। এক একজন এক এক রকমভাবে শিখাইতে পারে, জাস্ট এটা আমি মনে করি এইরকমভাবে শিখলে আর আশা করি বলবেন না। দেখেন আইটা নিয়ে আমাদের মাঝে কনফিউশন তৈরি হয়। আইটা সিঙ্গুলার না প্লুরাল? যদি বলি আইটা সাধারণত সিঙ্গুলার, আই মানে আমি, এটা অবশ্যই সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি আই হয়, বলবেন থার্ড পারসন না তো ফার্স্ট পারসন। থার্ড পারসন ফার্স্ট পারসন বাদ দেন, আইটা কি সিঙ্গুলার। সিঙ্গুলার হলে সাধারণত উচিত কি সিঙ্গুলার সাবজেক্ট বসবে। কিন্তু দেখেন আই কোনো সিঙ্গুলার প্লুরাল কিচ্ছু মানবে না। তার কথা হচ্ছে একটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক আমি কিচ্ছু বুঝি না, আমি ফার্স্ট পারসন, আমারে ফার্স্ট এডটা দিতে হবে। মানে যেটা প্রথমে আছে সেটাই আমার, সেটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক এটা কোনো দেখার বিষয় না। দেখেন একটু লক্ষ্য রাখেন তো, আমরা ডু ডাস আয়ের সাথে কোনটা বসতে পারে? ডু। আমরা কি কখনো বলার সময় এরকম বলি ডাস ডু না ডু ডাস বলি? অবশ্যই ডু ডাস বলি। তাহলে আয়ের সাথে কি বসবে? ডু। আমরা এখানে দেখেন এইটা যদি দেখেন তাহলে আপনার আশ্চর্য লাগবে, একটা মাত্র ওয়ার্ড শুধুমাত্র কার জন্য বসে? আয়ের জন্য। পৃথিবীতে যত ইংলিশ ওয়ার্ড দেখবেন সকল সাবজেক্টের সাথে বসতে মিনিমাম দুইটার সাথে বসে, কিন্তু এই এমটাকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কার জন্য? আয়ের জন্য। এটা বুঝেই তো বোঝা যাচ্ছে যে কতটা গাড়তেরা ছিল। তার জন্য একটা ইংলিশে একটা, তার জন্য শুধুমাত্র একটা ওয়ার্ড তৈরি হয়েছে, সেটা কি? এম। এম আর কারোর সাথে বসে না। দেখেন আমরা কিন্তু বলার সময় কি বলি? এম ইজ আর, সেজন্য শুরুতে আয়ের সাথে কি বসে? এম বসে। হ্যাভ হ্যাজ, আমরা কখনো হ্যাজ হ্যাভ বলি না, কি বলি? হ্যাভ হ্যাজ। আয়ের সাথে কি বসবে? হ্যাভ। হ্যাভ বিন হ্যাজ বিন, তাহলে আয়ের সাথে কি বসবে? হ্যাভ বিন। এদিকে তাকান একটু, দেখেন অজ ওয়ার, আমরা অবশ্যই ওয়ার অজ বলি না, কি বলি? অজ ওয়ার। তাই কি হয়েছে? আয়ের সাথে অজ হয়েছে। একটু লক্ষ্য রাখেন এখানে অজটা কি সিঙ্গুলার, অজটা সিঙ্গুলার, আয় এখানে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করেছে। এখানে হ্যাভটা কি? প্লুরাল, আয় এখানে কি করেছে? প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। এখানে ডুটা কি? প্লুরাল, আয় এখানে প্লুরাল ভার্ব গ্রহণ করেছে। তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারলাম কি, যে আই সিঙ্গুলার প্লুরাল কিছু দেখে না, যেটা ফার্স্টে আছে তার সাথে বসবে। কারণ আয়ের কথা কি, আমি ফার্স্ট পারসন, আমার একটা স্ট্যাটাস আছে, হ্যাঁ, আমি কখনো সেকেন্ড অথবা থার্ডের সাথে বসতে পারি না। সেজন্য আই অলওয়েজ কার সাথে বসবে? ফার্স্ট এটার সাথে বসবে, এটা মাথায় রাখবেন। তবে একটু ব্যতিক্রম আছে, বলতে পারেন যে আয়ের সাথে তো অয়েরও বসে, এটা স্বাভাবিক রুলসে বসে না, অস্বাভাবিক রুলসে বসে। যদি আপনি কাল্পনিক কোনো সেন্টেন্স বলেন, যদি আমার ইচ্ছা আই ওয়ার আই কিং আর ওয়ার কিং, এইখানে ক্ষেত্রে কি যদি আপনি রাজা হতেন, আই ওয়ার এস চাইল্ড যদি আমি শিশু হতাম, এগুলো অবাস্তব কল্পনার ক্ষেত্রে, কাল্পনিক ক্ষেত্রে আয়ের সাথে অয়ের বসতে পারে, কিন্তু স্বাভাবিক রুলস অনুযায়ী আয়ের সাথে অলওয়েজ কি বসে? অজ বসে। তাহলে আমরা যদি ক্লিয়ার আর একবার একটু ক্লিয়ার করি, দেখেন প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এখন সিঙ্গুলার কোনগুলা? সিঙ্গুলার লিখতে কি লাগে? এস। তাই যে ভার্বগুলোর সাথে এস আছে সেগুলো কি? সিঙ্গুলার ভার্ব। আর এস ছাড়া যেগুলো আছে সেগুলো প্লুরাল ভার্ব। একমাত্র ব্যতিক্রম ছিল আই। আয়ের ব্যাপারটা কি বললাম? আই ফার্স্ট পারসন, তাই প্রথমে যে লেটারটা আছে, প্রথম যে ওয়ার্ডটা আছে ভার্ব, সেটার সাথে আই বলবে। তাহলে মনে হয় আমাদের এই কোন ভার্ব কার সাথে বসাবো এটা নিয়ে আশা করি কোনো সমস্যা আর নাই। এখন চলে আসেন আমরা সেন্টেন্সে চলে যাই। প্রথমত আমরা দেখেন কন্টিনিউয়াস দিয়ে শুরু করবো। ইনডিফিনিটটাকে আমরা সবার পরে লিখবো, কন্টিনিউয়াস দিয়ে পারফেক্টগুলো করি। প্রথমত আমরা কি কোন টেন্স লিখবো? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে কি একটা টেন্স আছে, এখানে কি আছে? প্রেজেন্ট আছে, এখানে কি আছে? পাস্ট আছে, এখানে আবার ফিউচার আছে। তাহলে একটু লক্ষ্য রাখেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার। তাহলে এখানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমাদের প্রথমত কি আমরা জানি ইংলিশে একটা সেন্টেন্স লিখতে হলে কী লাগবে? একটা সাবজেক্ট লাগবে। তাহলে আমরা একটা সাবজেক্ট নিই। দেখেন সাবজেক্ট হিসেবে কী নেই? যাকে খুশি তাকে নেবেন। যদি মনে চায় হিরো আলম, ভালো লাগে গান, হিরো আলমকে নিতে পারেন। যদি মনে চায় না আপনাকে শেখ হাসিনাকে অনেক ভালো লাগতো, তাকেও আপনার সাবজেক্ট নিতে পারেন। আই, উই, শি, দে, সাবজেক্ট আপনার ইচ্ছা। কেউ যদি আপনাকে বলে ফিউচার পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স বলো, সে আপনাকে সাবজেক্ট ধরে দেবে না যে শেখ হাসিনাকে নিয়ে একটা ফিউচার পারফেক্ট টেন্স বলো, হিরো আলমকে নিয়ে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলো, এরকম কেউ বলবে না। তাহলে আপনি যখন একটা সেন্টেন্স তৈরি করবেন, সাবজেক্ট আপনার মাথায় এমনিতেই থাকবে, সেই জন্য সাবজেক্ট নিয়ে মাথা ঘামানো আমাদের কাজ না। তাহলে আমরা প্রথমত সাবজেক্ট হিসেবে কী নেই? দেখেন প্রথমত আমরা উই নিয়ে করলাম। কী নিলাম? উই। উইটা অবশ্যই কি? প্লুরাল না সিঙ্গুলার? অবশ্যই প্লুরাল। তাহলে আমাদের এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা দেখেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন ভার্ব বসে? এম, ইজ, আর। কি বসে? এম, ইজ, আর। এখন বলেন উই যদি প্লুরাল হয়, উইয়ের সাথে কি এম, ইজ বসতে পারে না? কি বসবে? আর। তাহলে উইয়ের সাথে কি বসলো?
আর এখন বলেন কন্টিনিউয়াস টেন্স হলে কোন ভার্ব বসে? আমরা জানি সকল কন্টিনিউয়াসে ভার্ব কি আইএনজি। তাহলে এখন অবশ্যই যে কোনো একটা ভার্বের আইএনজি বসায় দেন। আপনি যদি বলেন খাইতে পছন্দ করেন তাহলে ইটিং লেখেন, আপনি যদি ঘুমাইতে পছন্দ করেন স্লিপিং লেখেন। যে কোনো একটা সেন্টেন্স আপনি যে কোনো একটা ভার্বের আইএনজি ফর্ম করলেই আপনি টেন্স ওকে। এখন এরপরে আপনি যত অবজেক্ট পারেন, যত এক্সটেনশন পারেন, এটার টেন্সের কোনো প্রভাব ফেলবে না। টেন্সের জন্য জাস্ট আপনার এই যে অক্সিলারি ভার্ব আর হচ্ছে এই মেইন ভার্ব, সাথে সাবজেক্ট অবশ্যই লাগবে, এইটুকু আপনার এনাফ, আর কিচ্ছু লাগবে না। দেখেন আমরা সবগুলো করি। পাস্ট কন্টিনিউয়াসে আসেন, আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি নিতে পারি? ধরেন এখানে আমরা আই নিলাম। আচ্ছা, আমরা তো জানি আয়ের সাথে কি বসে? পাস্ট কন্টিনিউয়াস নাম মুখে আনার সাথে সাথে আপনাকে স্মরণ করতে হবে অজ অথবা এর বসে। আয়ের সাথে কি বসে? আয়ের সাথে কি বসে? অজ। একটা ভার্বের আইএনজি নিয়ে আসেন, আই ওয়াজ রিডিং। আচ্ছা, এরপরে কি আপনার ফিউচার টেন্স, এখানে আপনি একটা সাবজেক্ট নেন, সি নিয়ে আসেন, নিলাম। এরপরে কি অক্সিলারি ভার্ব কি বসে? আমি জানি ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে অক্সিলারি ভার্ব কি উইল বি। তাহলে এখানে কি বসবে? একটা মাত্র ভার্ব আছে, উইল বি। আচ্ছা, এরপরে ভার্বে কনফার্ম আইএনজি। আমি যদি এখানে বলি রিডিং, প্লেইং, এখানে প্লে দিলাম, তাহলে দেখেন আমাদের এখানে টেন্স করতে কি লেগেছে? শুধুমাত্র অক্সিলারি ভার্ব আর কি লাগছে? মেইন ভার্ব। এই দুইটা জিনিস ছাড়া কোনো কিছু প্রয়োজন হয়েছে? কোনো কিচ্ছু প্রয়োজন হয় নাই। তাহলে আপনি মাথায় রাখবেন, আপনি যখন টেন্স তৈরি করবেন অক্সিলারি ভার্বগুলো মাথায় রাখবেন, আর শুধু মেইন ভার্ব তো আপনি এমনি মুখস্থ হয়ে গেছে। কন্টিনিউয়াস মানে ভার্বের আইএনজি, পারফেক্ট মানে V3 পারফেক্ট কন্টিনিউয়াসও ভার্বের আইএনজি। তাহলে আপনার কি হলো? এটা কন্টিনিউয়াস শেষ, জায়গা একটু কম। আপনি যদি এখন পারফেক্ট করতে চান, সকল পারফেক্টই করে ফেলি আমরা। দেখেন পারফেক্ট একই অবস্থা। পারফেক্টে আপনি প্রেজেন্ট পারফেক্ট করেন, আমরা প্রেজেন্ট, এরপর কি করব? পাস্ট, এরপরে করব ফিউচার। এই যে তিনটা সেন্টেন্স তৈরি করব। এখন একটু দেখেন তো, প্রথমত আমরা যে কোনো সাবজেক্ট, এর আগে শুধু প্রোনাউন নিয়েছি, এখন প্রোনাউন বাদ। এখন চলবে হিরো আলম আর হচ্ছে জাহিদ খানের গান। হ্যাঁ, আচ্ছা, হিরো আলম। আচ্ছা, হিরো আলম এমন একজন ব্যক্তি যে তার নিয়ে আমরা এখন ইংরেজি শিখতেছি। কোথায় খ্যাতের একজন ব্যক্তি, আর এখন আমরা কত উপরে স্থান দিয়েছি দেখেছেন। তাহলে হিরো আলম নিলাম সাবজেক্ট। এরপরে কি করব আমরা? আমরা জানি এটা কোন টেন্স? পারফেক্ট। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। আমরা প্রেজেন্ট পারফেক্ট মানে কি জানি? হ্যাভ অথবা হ্যাজ। আচ্ছা বলেন তো, হিরো আলম কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে কী হবে তোমার? এখানে হিরো আলম হ্যাজ। এখন যেহেতু হিরো আলম কি পছন্দ করে? গান গাইতে পছন্দ করে। আপনি গান দেন, গান গাও ইংরেজি কি? সিং, স্যাং, সাং। তাহলে কি হয়ে যাবে? SUN। যেহেতু পারফেক্ট টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট কমপ্লিট। এখন চলে আসেন পরিমণি। পরিমণি কি একসাথে? হয়তো না। আচ্ছা, পরিমণি দেখেন উনি কি করে? নাচতে পছন্দ করে। জাহিদ খান দিলে ভালো হইতো, যাই হোক বাদ। আচ্ছা, পরিমণি এখন এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট। আপনি কি করবেন এখানে? পাস্ট পারফেক্ট মানে কি আপনার? অবশ্যই হ্যাড, একটাই ভার্ব আছে। তাহলে কী হবে এখানে? পরিমণি হ্যাড। যদি বলেন নেচে ছিল, কী হবে তাহলে? ড্যান্সের V3। বুঝতে পেরেছেন? এই যে শেষ। এরপরে ফিউচারে চলে আসেন। ফিউচার টেন্স আমরা এখানে সাবজেক্ট, একটা ভালো সাবজেক্ট নিতে পারি। কী নেওয়া যায়? আচ্ছা, ধরেন আমরা ইট নিলাম, কোনো কিছুই না, ব্যক্তি বস্তু সব বাদ। ইট একটাই মাত্র অক্সিলারি ভার্ব আছে, সেটা কি? উইল হ্যাভ। তাহলে কি বসবে? ইট উইল হ্যাভ। আমরা জানি মেইন ভার্ব মানে V3। তাহলে কী হবে? পারফেক্টের মেইন ভার্ব V3, ইট উইল হ্যাভ ডান। সরি, এটা তাহলে প্যাসিভ হয়ে যাবে। আমরা তাহলে এটা অ্যাক্টিভ, ইট বাদ দিয়ে করি একটু, ডান করলে এটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে আপনি অন্য কোনো সাবজেক্ট নিতে পারেন। যেমন আমরা তাহলে এখানে কি নিতে পারি? আচ্ছা, ধরেন তামিম নিলাম, যে কোনো একটা নাম। হ্যাঁ, তামিম ভালো খেলেছিল। তাহলে কী হবে তোমার? তামিম উইল, এরপরে কী হবে? উইল হ্যাভ। তাহলে আমরা কি লিখলাম? উইল হ্যাভ। প্লেয়ের V3 কি? প্লেড ওয়েল। আচ্ছা, জায়গার সংকীর্ণ, বুঝতে পেরেছেন আশা করি। তাহলে দেখেন আমরা কন্টিনিউয়াসের সকল কন্টিনিউয়াস টেন্স শেষ, পারফেক্ট টেন্স শেষ। এখন যদি আমরা এইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস করি, আমার মনে হয় না যে আপনাদের নতুন করে করে দেওয়ার প্রয়োজন আছে। তারপরে একটু করে ফেলি। দেখেন শুধুমাত্র আমাদের কি করতে হবে? আমাদের শুধু অক্সিলারি ভার্বগুলো মনে রাখতে হবে, আর কিচ্ছু দরকার নাই। তাহলে এখন হচ্ছে আমাদের কি চলবে?
পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রেজেন্ট আছে, পাস্ট আছে, ফিউচার আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে? আমি একটা সাবজেক্ট নেই, কি সাবজেক্ট নেব? ওই যেটাই খুশি আপনি নেন। কী নেবেন? দে নেন। কী নেবেন? দে। দের সাথে কি বসে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব কি? হ্যাভ বিন, হ্যাজ বিন। দেটা অবশ্যই প্লুরাল, আর প্লুরালের সাথে অবশ্যই কী হবে? হ্যাভ বিন হবে। তাহলে দে হ্যাভ বিন। মেন ভার্বের কোন ফর্ম? আমরা জানি মেন ভার্ব মানে আইএনজি ফর্ম। তাহলে কী হবে এখানে? দে হ্যাভ বিন। যেটা দিবেন কি হবে? সিঙ্গিং। আচ্ছা দেখেন, এরপরটা দেখেন, আমরা যদি সাবজেক্ট নিই এখানে উই, কী হবে তোমার? উই হ্যাড বিন। তাহলে কী হবে? উই হ্যাড বিন। মেন ভার্বের কোন ফর্ম হবে? আইএনজি। উই হ্যাড বিন কি দেওয়া যায়? রাইট, রোট, রিটেন। আচ্ছা, এরপর লাস্টেরটা করি আমরা ফিউচার। দেখেন ফিউচারে কী হইতে পারে? ফিউচারের সাবজেক্ট কী হতে পারে? আমরা এখানে শি দিয়েই করলাম, শি। এরপর কী হবে? শি উইল হ্যাভ বিন। মেন ভার্বের আইএনজি ফর্ম। তাহলে শি উইল হ্যাভ বিন ড্রন। দেখেন তাহলে আমাদের কয়টা টেন্স শেষ? কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, একদম ইজি স্ট্রাকচার। আপনি শুধু কি মনে রাখবেন? অক্সিলারি ভার্ব কী বসে আর মেইন ভার্বটা কী বসে। অক্সিলারি ভার্ব যত দ্রুত ক্যাচ করতে পারবেন মাথায়, তত দ্রুত আপনি টেন্স পারবেন। বিশ্বাস না হলে আপনি একটু কল্পনা করেন, আপনি এখন কোন টেন্স বলবেন? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্ব কি? আমি তো সাবজেক্ট ইচ্ছে মতো নিতে পারি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করবো, অক্সিলারি ভার্ব কি? উইল বি, ভার্বের আইএনজি। তাহলে বলেন আই উইল বি সিঙ্গিং। পারফেক্ট টেন্স, চিন্তা করেন একটু, পারফেক্ট অক্সিলারি ভার্ব কী বসবে? প্রেজেন্ট পারফেক্টে আসেন। তাহলে হ্যাভ হ্যাজ। তাহলে কী বলবেন? আই হ্যাভ। হি বললে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে আপনি জাস্ট অক্সিলারি ভার্বগুলো মাথায় নেবেন, অটোমেটিক্যালি আপনার টেন্স এমনিতে হয়ে যাবে। আচ্ছা, এখন বাকি আছে কোনটা? ইনডিফিনিট। একটু মনোযোগ দেন। কোন টেন্স? ইনডিফিনিট। পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই টেন্স। আমরা এই টেন্স চেনার একটা শর্টকাট টেকনিক বলি। আপনি যখন বড় বড় সেন্টেন্সে প্যাসেজ পড়বেন, দেখবেন ওর ভিতরে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেটা চোখ বুঝে কী হবে? আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট যখন অ্যাফার্মেটিভ ফর্ম হয়, তখন এর ভিতরে অক্সিলারি ভার্বটা কী থাকে? প্রযোজ্য থাকে। যেমন সাপোজ আমরা দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা কী লিখবো? ইনডিফিনিট। দেখেন ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিটের ভিতরে আগের মতো আমরা শিখব। এদিকে আসি একটু প্রেজেন্ট, এখানে আসি আমরা একটু পাস্ট, এরপর এখানে যাই হচ্ছে ফিউচার। আচ্ছা ওকে, দেখো তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, শুধুমাত্র অক্সিলারি ভার্ব উজ্জ থাকে দুইটা টেন্সে। যখন দেখবেন আপনি কোনো সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব নাই, মানে এই কয়েকটা ভার্বের ভিতরে কোনো একটা ভার্ব আপনি পাচ্ছেন না, তখন আপনি চোখ বুঝে ধরে নেবেন এটা ইনডিফিনিট টেন্স। কোন ইনডিফিনিট? যদি দেখেন মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট। দেখেন সহজ সেন্টেন্স দিয়ে শুরু করি। যদি আমরা লিখি হি প্লেস, আর একটা সেন্টেন্স যদি আমরা লিখি এখানে পাস্টে যদি লিখি হি প্লেড, আর ফিউচার তো অক্সিলারি ভার্ব থাকবে, তাহলে এটা কী হবে তোমার? হি উইল প্লে। তাহলে ফিউচার টেন্স অবশ্য অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে অক্সিলারি ভার্ব উজ্জ থাকে কখন? যখন প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাফার্মেটিভ ফর্ম হবে, এবং পাস্ট ইনডিফিনিট যখন অ্যাফার্মেটিভ ফর্ম হয়, তখন এর ভিতরে অক্সিলারি ভার্ব উজ্জ থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই যে শখের ভিতরে আছে, এর ভিতরে কোনো কিছু আছে? একটাও নাই। তাহলে অবশ্যই এটা কোন টেন্স হবে? ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? প্রেজেন্ট অথবা পাস্ট। কীভাবে বুঝবো প্রেজেন্ট? যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে আমরা টেন্স চিনি, আর অক্সিলারি ভার্বটাই নাই, তাহলে আমরা কীভাবে বুঝবো? সেই জন্যে আপনার প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের কোন ফর্ম করা হয়? অক্সিলারি ভার্ব না থাকলে প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট অক্সিলারি না থাকলে কোন ফর্ম? পাস্ট ফর্ম। কেন করা হয়েছে বুঝতে পেরেছেন? কারণটা হচ্ছে যে দেখেন ইনডিফিনিট টেন্সের আমরা জানি অক্সিলারি ভার্ব দিয়ে আমরা টেন্স চিনি। ডিড থাকলে ইজিলি বুঝতাম এটা পাস্ট ইনডিফিনিট, কিন্তু ডিড আমাদের নাই। কীভাবে বুঝবো? সেই জন্যেই মেন ভার্বের পরে ইড যুক্ত করা হয়েছে। একই অবস্থায় দেখেন এখানে হি এর পরে কী বসতো?
সাধারণত এখানে ডু ডাস যে কোনো একটা বস্তু, কিন্তু ডু ডাস নাই, তাহলে আমি কীভাবে বুঝবো এটা ইনডিফিনিট? সেই জন্য আপনার কী করা হয়েছে, মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়। তাহলে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট কোনো অক্সিলারি ভার্ব থাকতে পারে না, তাছাড়া সকল টেন্স অক্সিলারি ভার্ব থাকবে। আচ্ছা ওকে, তাহলে আমরা এটার অ্যাফার্মেটিভ আছে, এটাকে যদি নেগেটিভ পড়ি তাহলে কি হয় দেখেন, তখন অক্সিলারি ভার্ব ঠিকই আসবে। তাহলে হি কী হবে, হি ডাজ, হির সাথে ডাজ বসে, হি ডাজ নট। এখন কি আর প্লেস হবে? এখন আপনার কি অক্সিলারি ভার্ব থাকলে কোন ফর্ম? বেস ফর্ম। অক্সিলারি ভার্ব থাকলে বেস ফর্ম, তাহলে কী হবে তার? হি ডাজ নট প্লে। এখন কিন্তু আর প্লেস হবে না, কী হবে? হি ডাজ নট প্লে। সরি, আমরা একটু এখানে করি, দেখেন এটা ছিল অ্যাফার্মেটিভ ফর্ম। এখন আমরা এটাকে যদি নেগেটিভ করি তাহলে কী হবে তোমার? হি প্লেড, অক্সিলারি ভার্ব কী ছিল? ডিড। হি ডিড প্লেড হবে না, প্লে হবে। কেন প্লে হবে? কারণ সরি, হি ডিড নট প্লে হবে, হি ডিড নট প্লে। কেন এখানে? কারণ এখানে অক্সিলারি ভার্ব আসে। তাহলে যখন অক্সিলারি ভার্ব থাকবে, ডু ভার্ব যখন প্রেজেন্ট থাকবে অক্সিলারি ভার্ব হিসাবে, তখন অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম বসবে, মাথায় রাখবেন। অক্সিলারি ভার্ব যখন প্রেজেন্ট থাকবে ইনডিফিনিট টেন্সে, মানে থাকবে দৃশ্যমান থাকবে, তখন আপনার অবশ্যই মেইন ভার্বের বেস ফর্ম বসাতে। যখন থাকবে না তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম। এটাকে ইন্টারগেটিভ করলে কী হবে? এরকমভাবে আপনার অনেকগুলো তৈরি করতে পারেন। ইন্টারগেটিভ কী হবে আপনার? প্রথম অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবেন, তাহলে কী হবে তোমার? ডাস। কী হবে? ডাস। এরপরে কী হবে? হি। ডাজ হি। এরপরে ডাজ হি প্লে, লাস্টে কোশ্চেন মার্ক। আর সর্বশেষ যদি নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করি তাহলে কী হবে? এটা অক্সিলারি ভার্ব প্লাস নট একসাথে করে দিবেন, তাহলে কী হবে যাবে? ডাজেন্ট হি প্লে। তাহলে এরকমভাবে আমরা 48টা করতে পারবো। তাহলে হি প্লেস, হি ডাজেন্ট প্লে, এরপরে কি? ডাজ হি প্লে, এরপরে ডাজেন্ট হি প্লে। এটা এরকমভাবে এখানে করতে পারেন। ইন্টারগেটিভ হলে কী হবে? এটা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবেন, কী হবে তাহলে এখানে? ডিড। এরপরে কী হবে? ডিড হি প্লে, লাস্টে কোশ্চেন মার্ক। নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ করলে কী করবেন? একসাথে অক্সিলারি ভার্ব প্লাস নট, ডিডেন্ট হি প্লে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমার মোটামুটি মনে হয় ইংলিশের যে আপনার টেন্সের যে মূল বেসিকটা, সেটা মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। মূল বেসিকটা ক্লিয়ার। এখন এরপর আমাদের কি একটু বাকি আছে? বাকি জিনিসটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা বলি তখন কি করতে হয়? সিন্স অথবা ফর যুক্ত করতে হয়। এটা আমরা যখন অর্থ থেকে, মানে বাংলা থেকে যখন ইংলিশ ট্রান্সলেশন শিখব, অর্থাৎ বাংলায় কথা বলাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব, ওই সময় আমরা টোটাল টেন্সের একদম A to Z, যেমন প্রেজেন্ট ফিউচার আপনার পাস্ট পারফেক্ট টেন্স আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তখন আমরা এগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করব। সেখানে কি আছে? প্রেজেন্ট পারফেক্টে একটা সিন্স অথবা ফর যুক্ত করতে হয়, আর পাস্ট পারফেক্টে কী হয়? সেখানে একটা আফটার আর বিফোর রুলসটা আছে। এটা আমরা তখন ক্লিয়ার করবো ইনশাল্লাহ, যখন আমরা বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশন, বাংলা থেকে যখন ইংলিশ ট্রান্সলেশন করব অথবা ট্রান্সলেশনের শিখবো, তখন আমরা টোটাল সকল টেন্সই আবার প্রথমে বাংলা বাক্য থেকে ইংলিশ ট্রান্সলেট করার চেষ্টা করব। তখন আমরা এই রুলসগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আচ্ছা ওকে, তাহলে আমরা যদি একটু টোটাল সাম আপ করে বলি, আজকে যতটুকু পড়াইছি আমি মনে করি, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আরেকবার ক্লিয়ার করে বলি যে দেখেন, সাধারণত যখন আপনি টেন্স করবেন, প্রথমত মাথায় রাখবেন কি? টেন্স মানে আপনার এখানে সাবজেক্ট অবজেক্ট সব বাদ। আপনার কার্যক্রম হচ্ছে শুধুমাত্র অক্সিলারি ভার্ব নিয়ে। আপনার কার্যক্রম কোনটা? শুধুমাত্র অক্সিলারি ভার্ব নিয়ে। তাহলে আপনি এখন অক্সিলারি ভার্ব নিয়ে ধরতেন অথবা মেইন ভার্ব নিয়ে, এই দুইটা। তাহলে অক্সিলারি ভার্বটা কি আমরা এই বক্সের মাধ্যমে অঙ্কন করে দিয়েছি, আর মেইন ভার্বের কোন ফর্মগুলো বসে এটা আমরা দিয়েছি। সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আইএনজি, পারফেক্টে V3, পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্বের আইএনজি। আর হচ্ছে অক্সিলারি ভার্বগুলো কি আপনি চার ধরে এগুলো ঠোঁটস্থ করে ফেলবেন, চোখ বন্ধ করলে যেন আপনার কাছে এটা থাকে। এত শর্টে, এত সহজে আমার জীবনে আমাকে কেউ পড়ায় নাই। আমি লাইফে যতটা শিখেছি আমাকে কেউ এইভাবে পড়ায় নাই। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের কি করতে হবে? আপনাকে এটা আয়ত্ত করতে হবে। আর যদি কোনো আপনাদের প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা মেনশন করবেন, উল্লেখ করবেন, ঠিক আছে? তো আজকের পরে এই পর্যন্ত ক্লাস থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।